বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আধুনিক রাষ্ট্রচিন্তা কোর্সের ক্লাসে। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি মজার টপিকস আলোচনা করব। আশা করি এই টপিকসটি বুঝতে অন্য টপিকসের চেয়ে তোমাদের সহজ হবে এবং আনন্দদায়কও হবে। প্রিয় শিক্ষার্থীরা, রাষ্ট্রচিন্তায় আমরা নানান ধরনের মতাদর্শের কথা জেনেছি। আজকে এমন একটি মতাদর্শের কথা আলোচনা করব যেটি আসলে আমাদের মানব চরিত্রের সাথে খাপ খাইয়ে করা হয়েছে এবং যেটির প্রভাব বর্তমান বিশ্বে চলছেই বলতে হবে। তোমরা বা আমরা সারা বিশ্বে যে গণতন্ত্রের জয়গান করছি, সেই গণতন্ত্রের যে বৈশিষ্ট্যাবলী, সেই বৈশিষ্ট্যাবলী এসেছে যে মতবাদ থেকে, সেটি হচ্ছে উদার নৈতিকতা বা উদার নীতিবাদ। আমরা উদার নৈতিক গণতন্ত্রেই বিশ্বের অধিকাংশ রাষ্ট্রকে পরিচালিত হতে দেখছি। তো সেই যে বিষয়টি উদারতাবাদ এবং আরেকটি বিষয় সেই সাথে চলে আসে উপযোগবাদ, এই দুটি তত্ত্ব সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি উদারতাবাদের সাথে। এসো আমরা একটি স্লাইড দেখি। Liberalism is a political philosophy or worldview founded on ideas of liberty and equality. তোমরা জানো যে স্বাধীনতা আর সাম্যের ধারণা রাষ্ট্রচিন্তায় অতি জনপ্রিয় দুইটি ধারণা। মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায় এবং অধিকারের ক্ষেত্রে সাম্য এটি মানুষ চায়। বস্তুত সপ্তদশ ও অষ্টাদশ শতকে এই উদারতাবাদ তত্ত্বের আগমন, আর 19 শতকে উপযোগবাদের আবির্ভাব হয়েছে রাষ্ট্র দর্শনে। কিন্তু এই যে তত্ত্ব দুইটির আবির্ভাব কিন্তু আসলে আরও আগে, এবং আশা করছি প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটির শেষ দিকে আমরা আরও একটু মজার তথ্যের সাথে পরিচিত হব, তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে মতবাদ, আমরা প্রথমে উদারতাবাদের কথা বলছি, গত 2-3 শতাব্দী ধরে এই তত্ত্ব প্রভাব বিস্তার করলেও এর উৎপত্তি মূলত রেনেসাঁস ও রিফর্মেশনের সাথে জড়িত। এই আন্দোলনগুলিতে আমরা আগেই আলোচনা করেছি যে ব্যক্তিকে তার স্বকীয় সত্তায় প্রতিষ্ঠিত করার জন্যে যে প্রয়াস চালানো হয়েছিল, তারই ফলশ্রুতি হচ্ছে উদারতাবাদ। প্রিয় শিক্ষার্থীরা, উদারতাবাদী যে চেতনা, সেটির প্রথম প্রকাশ ঘটে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানিতে, মূলত সপ্তদশ শতকের ইউরোপে, যেটি অন্য দেশকেও প্রভাবিত করে। 1816 সালে ইংল্যান্ডের টরি মন্ত্রী ক্যাসেলরেক প্রথম এই শব্দটি লিবারালিজম ব্যবহার করেন। 1822 সালে লর্ড বায়রন, শেলি এবং লেহান্ট প্রমুখ যেসব কবি, চিন্তাবিদ, তারা দ্য লিবারেল নামে একটি পত্রিকা বের করে, এবং আরও পরে 1879 সালে এই একই নামে একটি সাময়িকীও বের হয়। এই সময়ে উইলিয়াম ফন হামবোল্ট, টকভিল, জন স্টুয়ার্ট মিল উদারতাবাদের পথিকৃৎ হিসেবে চিহ্নিত হয়। 19 শতকে এরই সাথে যুক্ত হয়ে যায় ভলটেয়ার, মন্টেস্কু, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এরা। প্রথম পর্যায়ে মতবাদটি সেরকম খুব বেশি সুসংহত আকারে প্রকাশিত না হলেও প্রিয় শিক্ষার্থীরা,
এবং অঙ্কুরোদ্গম বিচ্ছিন্নভাবে এই মতবাদের বিভিন্ন জায়গায় হয়েছে। শুরুতে আসলে এটি ছিল একটি দৃষ্টিভঙ্গি, একটি মনোভাব, তাত্ত্বিক রূপ লাভ করেছিল বেশ পরে। উদারতাবাদকে যদি আমরা একটু এর উৎপত্তিগত দিক থেকে বুঝতে যাই, তাহলে উদারতাবাদের যে ইংরেজি প্রতিশব্দ সেটি হচ্ছে লিবারেলিজম, যা এসেছে লিবারাল শব্দ থেকে, এবং এর উৎপত্তি ল্যাটিন শব্দ লিবারেলিস থেকে, যার অর্থ হচ্ছে পার্টেনিং টু এ ফ্রি পার্সন, একজন মুক্ত মানুষের সাথে যুক্ত যে সমস্ত বিষয়, অর্থাৎ ব্যক্তির মুক্তি বা ব্যক্তির স্বাধীনতা সম্পর্কিত যে মতবাদ, সেটি উদারতাবাদ বলে অভিহিত করা হয়। উদারতাবাদকে রাষ্ট্রবিজ্ঞানে প্রিয় শিক্ষার্থীরা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে পরিচয় করিয়ে দেওয়া হয়। যেমন ম্যাকমিলিয়ান ডিকশনারিতে এভাবে বলা হয়েছে, এ বিলিফ ইন লিবারেল আইডিয়ালস অ্যান্ড প্রিন্সিপালস, স্পেশালি ইন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স। এনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, political and intellectual belief that advocates the right of the individual to make decisions, usually political or religious, according to the dictates of conscience. প্রিয় শিক্ষার্থীরা, বস্তুত ব্যক্তি, প্রতিষ্ঠান এবং অবাধ ব্যবসা বাণিজ্যের যে সমন্বিত মতাদর্শ, সেটি উদারনীতিবাদ হিসেবে অভিহিত, যেটি রাজনীতির অভিধানে বলা হয়। এবং সর্দার ফজলুল করিম, বাংলাদেশের প্রখ্যাত দার্শনিক এবং রাষ্ট্রবিজ্ঞানী, আমার সৌভাগ্য হয়েছে সরাসরি তার কাছে পড়ার। স্যার বলেছেন এভাবে, সপ্তদশ ও অষ্টাদশ শতকে ইউরোপে নতুন অর্থনৈতিক ব্যবস্থা পুঁজিবাদের অবাধ বিকাশের প্রয়োজনে রাজনৈতিক ক্ষেত্রে স্বৈরাচারী রাজতন্ত্রের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা, আইনের শাসন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবাধ প্রতিযোগিতার যে তত্ত্ব বিভিন্ন চিন্তাবিদ ও দার্শনিকগণ প্রচার করেছেন, তা উদারতাবাদ বলে পরিচিত। আর একালের যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সেটিও উদারনীতিবাদের আরেক নাম। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উদারতাবাদ, এটি একটি নৈতিক আন্দোলন হিসেবে সূচিত হয়েছিল অষ্টাদশ আর ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ডে। প্রথমে এটি একটি নেতিবাচক আন্দোলন হিসেবে যুগ যুগ ধরে মানুষের পথে যে সমস্ত প্রতিবন্ধকতা, প্রগতি আর মুক্তির পথে যেসব বাধা, সেগুলিকে দূর করার কাজে নিয়োজিত হয়। এবং পরে ইতিবাচক আদর্শ হিসেবে উদারতাবাদ মানুষের মধ্যে যে বিপুল শক্তি আর সম্ভাবনা লুকায়িত রয়েছে, তার সার্থক বিকাশ সাধনের উপায় হিসেবে গণিত হয়। মানুষকে তার স্বকীয় সত্তায় প্রতিষ্ঠিত করার কাজে উদারতাবাদ ব্রতী হয়। মূলত রাজনৈতিক আন্দোলন হলেও এই আদর্শ পরে সম্প্রসারিত হয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে। যেভাবে অধ্যাপক হ্যালোয়েল বলেছেন, উদারতাবাদ নিছক একটি চিন্তাধারা নয়, এটি একটি জীবন দর্শন, এবং জীবন দর্শন হিসেবে তা মানুষের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, অর্থনৈতিক আকাঙ্ক্ষাসমূহকে প্রতিফলিত করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে কিভাবে এটা প্রতিফলন ঘটিয়েছে। ধর্মীয় আন্দোলন হিসেবে উদারতাবাদ রোমান ক্যাথলিকবাদের বিরুদ্ধে প্রথমে সংগ্রামে লিপ্ত হয়েছিল, এবং ক্যালভিনপন্থীদের, ফরাসি হুগুয়েনদের এবং অন্যান্য প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের যে ধর্মীয় স্বাধীনতার সংগ্রাম, তাকে রাজনৈতিক সমর্থন দান করেছিল। সপ্তদশ শতক থেকে উদারতাবাদ গির্জার প্রভাব থেকে সরকার ও সরকারি প্রতিষ্ঠানসমূহকে মুক্ত করার প্রচেষ্টায় লিপ্ত হয়,
এবং সেই সময়টি কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে আলোচনার জন্য পড়ি। অর্থনৈতিক ক্ষেত্রে কি করেছিল? আগেই বলেছি, আমাদের সর্দার স্যার বলেছেন যে পুঁজিবাদ বিকাশের প্রয়োজন থেকে এই দার্শনিক মতবাদের সূচনা। অর্থনৈতিক ক্ষেত্রে মূলত যে কোনো রাষ্ট্রের যে অযাচিত হস্তক্ষেপ আর সংরক্ষণ নীতি, সেইটির বিরুদ্ধে প্রথমে এটি আন্দোলন শুরু করেছিল। মার্কেন্টালিজমের বিরুদ্ধে প্রথম এর আক্রমণ শাণিত হয়, আরও পরে সামন্তবাদীর ভূস্বামীদের যে দাপট, তার বিরুদ্ধে, কৃষি সংরক্ষণ আইনের বিরুদ্ধে এই সংগ্রাম পরিচালিত হয়। 19 শতকের মধ্যভাগে 1846 সালে শস্য আইন বাতিলের মাধ্যমে এই আন্দোলনের বিজয় সূচিত হয়। 20 শতকে ইংল্যান্ডের যে উদারতাবাদীগণ, তারা শ্রমিক দলের সাথে একাত্মতা ঘোষণা করে কালেকটিভ বার্গেনিং, ধর্মঘট এগুলির মধ্যে দিয়ে শিল্পক্ষেত্রে চাকরির নিরাপত্তা বিধানে এবং জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রসর হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি রাষ্ট্রনৈতিক বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে, তো সেটি আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। এবারে খেয়াল করি যে রাজনৈতিক ক্ষেত্রে কিভাবে উদারতাবাদের আমাদের কাছে সুস্পষ্ট হয়ে উঠেছিল। রাজনৈতিক ক্ষেত্রে উদারতাবাদের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ব্যক্তি স্বাধীনতাকে নিরাপদ করা। সপ্তদশ শতকে সর্বপ্রথম ইংল্যান্ডে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে উদারতাবাদের আক্রমণ পরিচালিত হয় এবং দেশের রাজার উপরে পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। এটি কিন্তু তোমরা প্রথম বর্ষেই যখন ব্রিটেনের শাসন ব্যবস্থা অধ্যয়ন করেছ, 1688 সালে সেই গৌরবময় বিপ্লব এবং তার পরের ঘটনাবলী তোমাদেরকে স্মরণ করতে বলছি, যার মাধ্যমে রাজতন্ত্রের নিয়ন্ত্রিত রাজতন্ত্রে পরিণত হয়েছিল বা নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে পরিণত হয়েছিল। ইউরোপের মূল ভূখণ্ডে অবশ্যই এই আন্দোলন কিছুটা অগ্রগতি লাভ করেছিল, কিন্তু ব্রিটেনের মতো ওভাবে যে পার্লামেন্টের সার্বভৌমত্ব সেটি প্রতিষ্ঠিত হয়নি। আর পরে এই যে স্বৈরাচারী শাসনের ভিত্তিকে ধ্বংস করার পরে উদারতাবাদ যে আন্দোলনে যুক্ত হয়েছিল, তার লক্ষ্য ছিল জনগণের প্রতি সরকারের দায়িত্ব নিশ্চিত করা এবং সেই জন্যে ভোটাধিকার আন্দোলনের সাথে এই মতবাদ জড়িয়ে পড়ে। তোমরা জানো যে শাসকের বৈধতা, শাসকের দায়িত্বশীলতা এগুলি অনেকটাই ভোটাধিকারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এবং এই যে আন্দোলন, এর ফলশ্রুতিতেই ইউরোপের সর্বত্র প্রায় সার্বজনীন ভোটাধিকারের নীতি স্বীকৃতি পেয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এই 3 প্রধান ক্ষেত্রের সাথে সাথে উদারতাবাদ সমাজ জীবনেও রেখেছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। যুগ যুগ ধরে সমাজে বর্ণ, ধর্ম, বংশ, ভাষা, লিঙ্গ এগুলি ভিত্তিতে মানুষে মানুষে যে বৈষম্য গড়ে উঠেছে, সেইটির বিরুদ্ধে এ আন্দোলন সংগ্রাম ঘোষণা করে। সক্রিয় সংগ্রাম যদিও বেশ পরে সূচিত হয়েছিল, কিন্তু উদারতাবাদের যে মূল নীতি, তার মধ্যে ফুটে ওঠে বৈষম্যবাদ বিরোধী যে মনোভাব। মূল লক্ষ্য হিসেবে এই আন্দোলন কি চেয়েছে? এই আন্দোলন ব্যক্তির জন্যে একটি সৎ জীবন গড়ে তুলতে সংকল্পবদ্ধ ছিল, যা একমাত্র ব্যক্তির ব্যক্তিত্ব, সম্ভাবনা ও স্বতঃস্ফূর্ততাকে পরিপূর্ণভাবে বিকশিত করার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রসঙ্গে এল.টি. হফহাউসকে স্মরণ করছি। তিনি কিভাবে উদারতাবাদকে দেখেছেন।
তিনি বলেছেন এভাবে, প্রগতি কোনো যান্ত্রিক কৌশলের বিষয় নয়, বরং তা হচ্ছে জীবন্ত আত্মিক শক্তির বিকাশ বা মুক্তি সাধন। যেসব প্রণালীর মধ্যে দিয়ে এই শক্তি বাধাহীনভাবে অগ্রসর হয় এবং নিজস্ব কৃতিত্বের আবেগে অন্ধ না হয়ে প্রবাহিত হতে পারে, এবং যার ফলে সমাজ কাঠামো সজীব কাঠামোতে এবং মানুষ জীবন সম্প্রসারিত ও মহিমান্বিত হয়ে উঠতে পারে, সেই বিষয়টি বা সেই সব প্রণালীর মধ্যে দিয়েই গঠিত হয় উদারতাবাদের উত্তম মেকানিজম। অর্থাৎ এগুলির মধ্যে দিয়েই উদারতাবাদী পরিবেশ গড়ে উঠতে পারে। বস্তুত প্রিয় ছাত্ররা, ইতিহাসের কোনো বিশেষ পর্যায়ে যেমন সাধারণভাবে বলা হয় যে উদারতাবাদের প্রাণ পুরুষ বেনথাম, আমরা আলোচনা করব এর পরে উপযোগ্যতা আলোচনা করতে গিয়ে, তারপর জেমস মিল, জন স্টুয়ার্ট মিল, এই যে সময়, তাদের যে সময়কালটিকেই উদারতাবাদের ফোকাস সময় বলে মনে করা হয়। তো সেই সময়েই যে আসলে শুধু উদারতাবাদ এসেছে সামনে, বিষয়টি তা নয়, বরং কারো কারো মতে প্রাচীন গ্রিসেও উদারতাবাদের দুইটি মূল ভিত্তি, চিন্তার স্বাধীনতা আর রাজনৈতিক স্বাধীনতা বিরাজ করত। মনে আছে নিশ্চয়ই তোমাদের প্রত্যক্ষ গণতন্ত্রের কথা। তবে এও মনে থাকার দরকার যে সেই গণতন্ত্রের সকলে কিন্তু নাগরিক ছিল না। তোমাদের মনে আছে নিশ্চয়ই, নারী, শিশু, বৃদ্ধ, ক্রীতদাসেরা ছিল না। অর্থাৎ মুষ্টিমেয় লোকজনেরাই সেই যে গণতন্ত্র, সেই যে উদারতাবাদী যে বিষয়গুলি সেটি উপভোগ করত। তো এই যে আদর্শ, সেই আদর্শের প্রকাশ কিন্তু খ্রিস্টান ধর্মের প্রবর্তনের গোড়ার দিকেও ছিল, যেটি পরবর্তীতে ক্রীতদাস প্রথা উচ্ছেদ করার যে বিষয়টি, সেই সময়ে এটি সুফল দিয়েছিল। ক্রমে ক্রমে এই উদারতাবাদ রাষ্ট্রচিন্তাবিদদের চিন্তাধারায় স্পষ্ট হতে শুরু করে এবং ইংল্যান্ডে হবস, লক, ফ্রান্সে রুশো, এদের চিন্তাধারায় উদারতাবাদ বিকশিত হতে শুরু করে, যার সাথে তোমরা আগেই কিছুটা, প্রথম বর্ষ থেকেই কিছুটা পরিচিত, যে কিভাবে ব্যক্তি জনগণের মূল্যায়নের মধ্যে দিয়ে শাসন ব্যবস্থার তাদের যে অধিকার রক্ষার বিষয়টি, এই বিষয়গুলি আমাদের সামনে আগেই এসেছে। তো ইতিহাসের ধারায় উদারনীতিবাদের উদ্ভব সামন্তবাদী ভূস্বামুদের দাপট, অভিজাত শ্রেণীর কুক্ষিগত যে রাষ্ট্র ক্ষমতা আর খ্রিস্টান যাজকদের আধিপত্যের বিরুদ্ধে সাধারণ লোকের, এবং আরও যদি স্পেসিফিক হতে চাই তাহলে বলতে হবে মধ্যবিত্ত শ্রেণীর যে আন্দোলন, যে প্রচেষ্টা, যে বৌদ্ধিক প্রবণতা, তারই প্রকাশ। আমরা দেখেছি জন লক তার সমকালীন যে বৈপ্লবিক যুগে মুক্তির যে আকুতিকে প্রকাশ করেছিলেন, তার মধ্যেই উদারতাবাদী চিন্তাধারা ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে, ফরাসি বিপ্লবেও উদারনীতির ভিত্তিতে মানবাধিকারের স্বীকৃতি পাওয়া গেছে এবং 19 শতক থেকে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রবিজ্ঞানী, রাষ্ট্র দার্শনিকেরা উদারনৈতিক যেসব ভাবধারা সেগুলিকে তাত্ত্বিক রূপ দিতে শুরু করে এবং সমন্বিতভাবে এই তাত্ত্বিক প্রচেষ্টা একটি আন্দোলনে প্রতিষ্ঠিত হয়। এবং সেই বেনথাম যেভাবে হিতবাদী তত্ত্বের আলোকে বেশ কিছু সংস্কারের কথা বলেছিলেন, যেটি কিছু হয়েছিল ইংল্যান্ডে, নানা রকম সংস্কার, সেগুলির সেই সব সুপারিশের ভিত্তিতেই কিন্তু পরবর্তীতে আসলে গণতান্ত্রিক রাষ্ট্র আর নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রিয় শিক্ষার্থীরা, যেটি সারা বিশ্বে আজকে যার সুফল ভোগ করছে।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উদারতাবাদের সাথে আমরা পরিচিত হলাম, এসো এর মূলনীতির সাথে আমরা পরিচিত হই। আরেকটি স্লাইডে যাই। আমরা একটু আগেই এলটি হফহাউসের কথা বলছিলাম। তিনি তার গ্রন্থে উদারতাবাদের 9টি মূলনীতির কথা বলেছেন, যেটি তোমাদের সামনে এখানে স্লাইডে নিয়ে এসেছি। একটি হচ্ছে সিভিল লিবার্টি, যেটি নাগরিক স্বাধীনতা। এরপর ফিসক্যাল লিবার্টি বা অর্থনৈতিক রাজস্ব সংক্রান্ত যে স্বাধীনতা। পার্সোনাল লিবার্টি, ব্যক্তি স্বাধীনতা যেটি নাগরিক স্বাধীনতা। সোশ্যাল লিবার্টি, সামাজিক স্বাধীনতা। ইকোনমিক লিবার্টি, অর্থনৈতিক স্বাধীনতা। এরপর ইকোনমিক লিবার্টির পর ডোমেস্টিক লিবার্টি, পারিবারিক স্বাধীনতা। লোকাল, রেসিয়াল অ্যান্ড ন্যাশনাল লিবার্টি, জাতীয়, বর্ণগত ও স্থানীয়, বর্ণগত ও জাতিগত যে স্বাধীনতা সেটি। ইন্টারন্যাশনাল লিবার্টি, আন্তর্জাতিক স্বাধীনতা। এবং পলিটিক্যাল লিবার্টি ও অ্যান্ড পপুলার সভরেন্টি, অর্থাৎ রাজনৈতিক ও জনগণতান্ত্রিক স্বাধীনতার কথা। এই যে সমস্ত মূলনীতির কথা তিনি বলেছেন, এগুলির সাথে তোমরা আগের থেকেই, যখন তোমরা রাজনৈতিক তত্ত্ব সংগঠন পড়েছো, সেখানে অধিকারের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে এই সমস্ত বিষয়ের সাথে পরিচিত হয়েছো। আজকে এজন্য আর আমি এটিকে ইলাবোরেট করছি না। তবে হফহাউস এই বিষয়গুলির মধ্যে কিছু জিনিসকে এমফ্যাসিস করেছিলেন বা প্রাধান্য দিয়েছিলেন। তার মধ্যে আইনের শাসন, ভোটাধিকারের নীতি, চিন্তা ও ধর্মচারণের যে স্বাধীনতা, ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, পরিবারের সদস্যদের প্রতি, বিশেষ করে স্ত্রী সন্তানের প্রতি যে ন্যায় আচরণ, বংশ বর্ণভিত্তিক যে বৈষম্য তার অবসান, জনমতের সার্বভৌমত্ব, এই বিষয়গুলির পর গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে এই যে বিশ্লেষণ, এটিও চূড়ান্ত নয়, এই সঙ্গে আরও নতুন নতুন তথ্যাদি যুক্ত হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে বিষয়গুলি, এর সাথে এই মূলনীতির আলোকেই আমরা উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার বিভিন্ন বৈশিষ্ট্য আসলে দেখতে পাই। উদারনৈতিক গণতন্ত্রে আমরা দেখতে পাই যে ব্যক্তি স্বাধীনতা রক্ষণের চেষ্টা করা হয়, জনকল্যাণের চেষ্টা করা হয়। সাধারণত উদারনৈতিক গণতন্ত্রে আইনের শাসনের মধ্যে দিয়ে অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয় এই পরিবেশটিকে উদার করার চেষ্টা করা হয়। মানুষের পেশা ও বৃত্তির স্বাধীনতা থাকে, সামাজিক ও পারিবারিক স্বাধীনতার পরিসর থাকে, গণতন্ত্র চর্চিত হয়। আমরা দেখি উদারনৈতিক গণতন্ত্রে বিচার বিভাগের স্বাধীনতা থাকে, বৈষম্যহীনতা এর প্রচেষ্টা যাতে করে বৈষম্য না করা হয় সেটির সাংবিধানিক স্বীকৃতি থাকে এবং চেষ্টাও করা হয়। জনগণের মৌলিক প্রয়োজন মেটাবার বিষয়টি থাকে এবং রাজনৈতিক উন্নয়নের প্রচেষ্টা থাকে, যেটি প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এবং কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবারে এসো আমরা পরিচিত হই উপযোগবাদের সাথে। যদিও আমরা পরের ক্লাসে মূলত এটিকে আরও ইলাবোরেটলি আলোচনা করব, আজকে আমরা কেবল পরিচিত হই যে উপযোগবাদ বা ইউটিলিটারিয়ানিজম, এই যে মতবাদটি, সেটি অষ্টাদশ শতকের যে মতবাদটি আসলে ঊনবিংশ শতাব্দীর রাষ্ট্র দর্শনে প্রাধান্য বিস্তার করে, সেটি হচ্ছে এই হিতবাদ বা উপযোগবাদ। এটি দর্শনে এবং নৈতিক তত্ত্ব হিসেবে ডেভিড হিউম এটিকে আলোচনায় নিয়ে আসেন। পরবর্তীতে অবশ্য আমরা জেরেমি বেনথাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল এটিকে দেখতে পাই যে তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন এবং সরকার পরিচালনা করার রাষ্ট্র ব্যবস্থার একটি
নিয়ম হিসেবে এই উপযোগিতার নীতিকে গ্রহণ করার বিষয়টি ক্রমে স্বীকৃত হয়। নীতিশাস্ত্রীয় মতবাদ যদিও সেটি পরে এভাবে রাজনৈতিক রূপ নেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে নীতিটি উপযোগবাদ, এটির যে সার কথা সেটি হচ্ছে এরকম যে মানুষ যুক্তিবাদী ও সমাজক বিষয়ে সচেতন। যে নীতি বা বস্তু বা আচরণ, সরকারের যে কোনো সিদ্ধান্ত যেগুলি মানুষকে বেদনা বা যন্ত্রণা দেয়, মানুষ সেগুলিকে এড়িয়ে চলতে চেষ্টা করে, আর যা কিছু তাকে আনন্দ দেয় বা দিতে পারে তাকে ব্যক্তি গ্রহণ করে। ব্যাপারটি তাই নয়? আমরা কি আমাদের প্রাত্যহিকের জীবনে সর্বদা চেষ্টা করি না আনন্দ পাওয়ার জন্যে, আর বেদনা বা কষ্ট যাতে না আসে সেই চেষ্টা? তো এটি কিন্তু আমাদের একটা মানে মানুষের প্রত্যেকের অনুভবের সাথে জড়িত বিষয়। সেটিই তোমাদের বলছিলাম যে আশা করি এই বিষয়টি অন্য বিষয়ের চেয়ে তোমাদের কাছে সহজ হবে। তো ব্যক্তি কী করে? যে সুখ প্রদানকারী যে সমস্ত কাজ আর সিদ্ধান্ত সেইগুলিকেই কিন্তু ব্যক্তি ভালো বলে চিহ্নিত করে, আর এর বিপরীত বিষয়গুলিকে খারাপ বা মন্দ বলে চিহ্নিত করে। এবং ব্যক্তি তার উপযোগিতার ভিত্তিতে, যেটিকে আমরা প্রয়োজন বলে চিহ্নিত করতে পারি, স্বার্থ বলে চিহ্নিত করতে পারি, তার ভিত্তিতে কিন্তু ব্যক্তির আচরণ পরিচালিত হয়। আমরা বাংলায় একটা কথা বলি না যে লাভে লোহা বয়, বিনিলাভে তুলাও বয় না। এটি হচ্ছে মানুষের উপযোগিতা নীতির বা উপযোগিতা বোধের একটি প্রমাণ। বস্তুত ব্যক্তির যে হিতবোধ, মানে ব্যক্তি নিজের ভালো নিজেই সবচেয়ে ভালো বোঝে, এটি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদেও গৃহীত একটি বিষয়। এবং ব্যক্তির নীতিবোধ, মূল্যবোধ আর যুক্তিবোধকে সকল ক্ষেত্রে প্রাধান্য দেওয়াই এই উপযোগবাদ বা হিতবাদের উদ্দেশ্য। আর সেই হিসেবে সরকারি ক্রিয়াকর্ম ও সিদ্ধান্তকে যেন মানুষের আনন্দ প্রদানের উপযোগী হয় এবং মানুষের কষ্ট কমায়, সেই বিষয়টির আলোকে যাতে গ্রহণ করা হয়, সেইটি উপযোগবাদের রাষ্ট্রীয় যে ফেনোমেনন তার সাথে যুক্ত। তো এই উপযোগবাদকে যদি আমরা চিহ্নিত করতে চাই, তাহলে এখানে তোমাদের যেটি লিপিবদ্ধ করেছি জন স্টুয়ার্ট মিলের একটি কথা, দ্য ক্রিড which accepts as foundation of morals, utility or the greatest happiness principle। অর্থাৎ উপযোগবাদ হচ্ছে সেই নীতি যা মানুষের উপযোগিতা অথবা অধিকতর আনন্দ নীতিকে নৈতিকতার ভিত্তি বলে গ্রহণ করে, সেটি হচ্ছে উপযোগবাদ। ডক্টর আব্দুল লতিফ মাসুম তিনি এভাবে বলেছেন যে আনন্দ ও সুখ অন্বেষণই হচ্ছে ব্যক্তির আকাঙ্ক্ষার সোপান। ব্যক্তি তার আকাঙ্ক্ষা ও বাসনার কাজগুলো করতে এবং এর বিপক্ষের কাজগুলো সবসময় যে বর্জন করে, এটি হচ্ছে উপযোগবাদের দ্বারা মানুষের যে আচরণ নিয়ন্ত্রিত হয় সেটির একটি সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, 19 শতকের শুরুর দিকে বেনথাম এ মতবাদের ভিত্তি স্থাপন করেন। আমরা পরবর্তী ক্লাসে বেনথামের উপযোগবাদ নীতি নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। কিন্তু এই তত্ত্বটির উৎস নির্দেশ করতে গিয়ে জে.এস. মিল বা জন স্টুয়ার্ট মিল তার গ্রন্থে বলেছিলেন যে যখন যুবক সক্রেটিস প্রোটাগোরাসের বক্তব্য শুনতেন আর তথাকথিত সোফিস্টদের জনপ্রিয় নৈতিকতার বিরুদ্ধে উপযোগবাদী মতবাদকে প্রতিষ্ঠার চেষ্টা করতেন, সেই তখন থেকে উপযোগবাদের সূচনা। এটি তখনই সত্য বলে মেনে নেওয়া হবে যদি প্লেটোর যে সংলাপ সেইটি যদি বাস্তব আলোচনার ভিত্তিতে হয়ে থাকে। কারণ আমরা এই বিষয়গুলি অনেকটা জেনেছি, সক্রেটিস তো সরাসরি কিছু লেখেননি, প্লেটোর লেখার মাধ্যমেই আমরা সক্রেটিসের চিন্তা ভাবনার সাথে পরিচিত হয়েছি।
আর এই যে উপযোগবাদের বিষয়টি, সেটি অপেক্ষাকৃত স্বচ্ছ ধারণা আমরা পাই এপিকিউরিয়ান দর্শন থেকে। প্রিয় শিক্ষার্থীরা, এপিকিউরিয়াস তার দর্শনে যে মত, তার যে ভিউ, সেটি হচ্ছে সুখ শান্তি মানব জীবনের পরম লক্ষ্য এবং এটাই পরম শুভ। তার দর্শনে সুখ অর্জনের উপরে গুরুত্ব প্রদান করা হয় এবং ব্যথা ও ভয়ের থেকে মুক্ত হলেই সুখ অর্জন করা যায়, এটি ছিল তার ভিউ। এই যে এপিকিউরিয়াস আমাদের সিলেবাসে এভাবে না থাকলেও মনে করি যে তার চিন্তাভাবনার সাথে তোমাদের একটু পরিচিত হওয়া উচিত, কারণ তার দ্বারা কিন্তু, তার চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন হবস, বেনথাম, মিল, টমাস জেফারসন, নিৎশে, কার্ল মার্কস, মিশেল ফুকো, পরবর্তী অসংখ্য চিন্তাবিদ। তিনি নিজে অবশ্য ডেমোক্রিটাসকে অনুসরণ করতেন। এপিকিউরিয়াস 341 থেকে 270 খ্রিস্টপূর্বাব্দে যিনি ছিলেন এথেন্সে, যদিও সামোসে তার জন্ম হয়েছিল। তিনি এথেন্সে স্টোয়া অফ অ্যাটলাস আর একাডেমির মাঝামাঝি একটা বাগান কিনেছিলেন। সেটাকে এপিকিউরিয়াসের বাগান বলা হতো এবং সেখানে বসে তিনি তার জ্ঞান চর্চার কাজটি এবং অন্যদের সাথে সেটিকে শেয়ার করার যে বিষয়টি, সেটি করতেন। তো কি তিনি বলতেন, সেইটি হচ্ছে মজার বিষয়, যেটি তোমাদের বলেছিলাম যে বিষয়টি হয়তো তোমাদের মজা লাগবে। শুরুটি মানে আমরা এভাবে বলি যে দর্শন চিন্তা, সেটিকে অনেক ক্ষেত্রেই কিন্তু মনে করা হয় এটি একটি অপ্রয়োজনীয় বিষয়। তো তিনি বলেন যে দর্শন চিন্তা একটা বাস্তব আর প্রয়োজনীয় বিষয়। সেটি কি করে? জীবনে দর্শন চিন্তার কেন প্রয়োজন? তিনি বলছেন যে দর্শন চিন্তা মানুষকে সুখী করে। অল্প দুঃখ আর অধিক সুখ যদি জীবনে থাকে তাহলে জীবন আনন্দময় হয়ে ওঠে, তাই নয়? আর কিছু চাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটি অনেক সময় মানুষকে কষ্ট দেয়। বস্তুত কিছু বা যত কম চাওয়া হয়, যেভাবে তিনি মানে বলা হয়, দ্য লেস ইউ ওয়ান্ট দ্য হ্যাপিয়ার ইউ উইল বি, এরকম ছিল তার দর্শনটি, যে কিছু চাইবেন না, চাইতে গেলে কষ্ট পাবেন, এবং চাওয়ার আকাঙ্ক্ষা মানুষকে কষ্ট দেয়। এবং এভাবে ঘনিষ্ঠ বন্ধু না করার কথাও তিনি বলেছিলেন, কারণ ঘনিষ্ঠ বন্ধু চলে গেলে মানুষ কষ্ট পায়। প্রেম করার বিষয়েও তিনি এভাবে না করেছিলেন, কারণ একই রকম কষ্ট মানুষ পেতে পারে। এবং তার যে মত ছিল সেটি হচ্ছে মৃত্যুর মাধ্যমে মানুষের দেহ আর আত্মা উভয়ই শেষ হয়ে যায়, কাজেই মৃত্যুকে নিয়েও ভাববার কিছু, ভয় পাওয়ার কিছু নাই। ঈশ্বর দেবতা এগুলি নিয়ে ভেবে কোনো লাভ নাই। তিনি শিক্ষা দিতেন যে ভালোর পরিমাপক হচ্ছে আনন্দ আর মন্দের পরিমাপক হচ্ছে ব্যথা। তো সব কিছুকেই, সব সিদ্ধান্তকেই তিনি এই সুখের দ্বারা যে সুখ বৃদ্ধি করবে কি না, নাকি কষ্ট দেবে, সেই কোষ্ঠী পাথরে যাচাই করে নেওয়ার কথা বলতেন। তিনি বলতেন যে বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে জীবন পার করে দেওয়াটাই ভালো। রাজনীতি থেকে দূরে থাকতে বলতেন তিনি ও তার পরবর্তী অনুসারীরা, কারণ তিনি মনে করতেন রাজনীতির দ্বারাই মানুষ সবচেয়ে নিষ্ঠুরভাবে চপেটাঘাতের সম্মুখীন হয়। এবং তিনি এই যে মানুষের সুখের উপরে, সুখী জীবনের উপরে যে গুরুত্ব আরোপ করেছেন, যে মানুষ মূলত এটি চায়, এটির দ্বারা পরিচালিত হওয়াটাই ভালো এবং এটি মানে মানুষের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত। এই যে আদর্শগুলি, এগুলি পরবর্তীতে অবশ্য খুব বেশি দূর এগোয়নি, কারণ তারপর এই সময়কালের পর তোমরা জানো যে মধ্যযুগ যেটি, সেখানে রাষ্ট্রচিন্তার ক্ষেত্রটি উর্বর ছিল না, এবং পরবর্তীতে আধুনিক যুগ যখন এসেছে তখন বিভিন্ন রকম যে আন্দোলন, বিপ্লব, এগুলির দ্বারা কিন্তু রাষ্ট্রচিন্তা নানানভাবে প্রভাবিত হয়েছে। তো 19 শতকে এসে প্রিয় শিক্ষার্থীরা এরকম নানা রকম সম্পর্কহীন
মতবাদের দ্বারা রাষ্ট্রচিন্তার যে একাডেমিক ক্ষেত্র এবং রাজনীতি চর্চার ক্ষেত্রগুলিও প্রভাবিত হতো। এরই মধ্যে নতুন একটি মতবাদ যুক্ত হয়, সেটি হচ্ছে হিতবাদ বা উপযোগবাদ। আমরা ইনশাল্লাহ পরের ক্লাসে উপযোগবাদকে এবং উপযোগবাদী চিন্তাবিদ জেরেমি বেনথামের মতবাদকে জানার বোঝার চেষ্টা করব। সে পর্যন্ত তোমাদের শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। ধন্যবাদ।